হঠাৎ করেই ঢাকায় কূটনীতিকদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে গত কয়েকদিনে মিটিং করেছেন। এর মধ্যে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ক্রিস্টেনসেন ডক্টর খলিলের সাথে মিটিংয়ে বলেছেন, আমেরিকার উপরে দীর্ঘ মেয়াদে বাজি ধরলে কোনো দেশই লস করে না। এবং আপনাদের সাথে যখন কথা বলছি ততক্ষণে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার প্রথম বিদেশ সফর। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। অবশেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে 21শে জুন তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে গেছেন এবং কালকে 22শে জুন তিনি মালয়েশিয়া থেকে চায়নায় যাবেন। মালয়েশিয়ার এই সফরটি আসলে বলা যায় যে খুবই গুরুত্বহীন একটা রুটিন সফর। রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে আলাপ করবে, বাংলাদেশ থেকে আরো বেশ কিছু লোক রপ্তানি করা যায় কিনা মালয়েশিয়ায়, শ্রমিক রপ্তানি যাকে বলে, আর কিছু সাংস্কৃতিক বাণিজ্য চুক্তি, এই ধরনের কিছু। মানে এটা বাংলাদেশের বা মালয়েশিয়ার দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কেন তিনি প্রথম মালয়েশিয়া দিয়ে শুরু করলেন আবার বোধগম্য নয়। কালকে তিনি চীন যাবেন এবং চীন 22 তারিখে গিয়ে সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা মিটিংয়ে অংশগ্রহণ করবেন। এবং এই মিটিংটার কথা যখন বলেন, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তখন আমার মনে পড়ে 2025 সালের 21শে জানুয়ারি সেই সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সুইজারল্যান্ডের ডোভাসে সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছিলেন। একটি স্পেশাল সেশনের আয়োজন করা হয়েছিল, কনভারসেশন উইথ ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবং আমার মনে আছে যে একদিনে তিনি প্রায় 43টা মিটিং করেছিলেন বিভিন্ন দেশ, সংস্থা, জাতিসংঘের মহাসচিব, তাদের রাষ্ট্র সরকার প্রধান অনেকের সাথে, এবং অনেকগুলো মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। তো সেই কর্মব্যস্ত সফরের পরে আমরা কি পেলাম? সুইজারল্যান্ড বাংলাদেশ থেকে সব সহায়তা প্রত্যাহার করে নিল, যে তারপরে আর তারা বাংলাদেশে কোনো সহায়তা দেয় নাই। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক সবাই বাংলাদেশের সাথে গড়িমসি শুরু করেছিল। অর্থাৎ সেই ব্যাপক আলোচিত সেই সফর থেকে বাংলাদেশ আসলে কিছুই অর্জন করতে পারেনি। সুতরাং এই যে চীন সফরে যাচ্ছেন তারেক রহমান, তার অন্যতম প্রধান কারণ হলো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেওয়া। এবং সেখানে আশা করা যায় যে বেশ কিছু সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সাথে তার মিটিং হতে পারে। চীনের প্রেসিডেন্টের সাথে তার বৈঠক হবার কথা 26 তারিখে, অর্থাৎ 22 তারিখে গিয়ে 23, 24, 25 তিনি অন্য অন্য কাজে ব্যস্ত থাকবেন। একদম শেষ দিনে চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং হবে। এই চীন সফরে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে 15-16টা চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তথ্য প্রযুক্তিতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, এই ধরনের যে চুক্তি বা সমঝোতা স্মারকের কথা বলা হচ্ছে, অধিকাংশই বিগত শেখ হাসিনা সরকারের আমলে শুরু করা কিংবা সেই সময়ে ইনিশিয়েট করা। তো সেইগুলো নিয়েই এই আলোচনা হচ্ছে। এদিকে চীনের যে বাংলাদেশের উপরে প্রভাব বা বাংলাদেশের সরকারের চীনের সাথে এই মাখামাখি, এটার আমেরিকা কোন দৃষ্টিতে দেখছে? এই সফরটাকে আমেরিকা কোন দৃষ্টিতে দেখছে? কারণ আমেরিকার সাথে বাংলাদেশের যে গোপন চুক্তি রয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে আমেরিকার সাথে আলোচনা ছাড়া, আমেরিকার সম্মতি ছাড়া বাংলাদেশ কোনো দেশের সাথে সামরিক, তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য সংশ্লিষ্ট কোনো চুক্তি করতে পারবে না। কিন্তু আবার দেখছি যে চীনের সাথে যে চুক্তি ও সমঝোতা স্মারকের স্বাক্ষর হবার কথা বলা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো আছে।
বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য। তাহলে আমেরিকা বিষয়টা কিভাবে দেখছে? আমেরিকার সূত্রে জানিয়েছে যে এই চীন সফরটা খুব একটা গুরুত্বের সাথে তারা নিচ্ছে না, এবং এই চীন সফরে যেখানে ডোনাল্ড ট্রাম্পের অর্জনই শূন্য, সেখানে বাংলাদেশের তারেক রহমানের এই সফরে অর্জন কি হবে সেটা নিয়ে আমেরিকা মোটেও মাথা ঘামাচ্ছে না, এবং আমেরিকা মনে করে যে এই সফর থেকে অর্জন হবে সম্ভবত একটি বড় অশ্বডিম্ব। তারপরেও দেখা যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর শেষে তিনি কি নিয়ে বাংলাদেশে ফেরেন। ডক্টর খলিলের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। বাংলাদেশে এখন বিশ্বকাপ ফুটবলের ঝড় চলছে বলা যায়। মানে চারিদিকে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উল্লাস, উত্তেজনা, বিবাদ, নানা রকমের, মানে বিশ্বকাপ জ্বরে মেতে উঠেছে বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনে করেন যে বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার মতো আমেরিকান ফুটবল দলেরও একটি সমর্থক গোষ্ঠী গড়ে উঠুক। সেটা গড়ে উঠবে কিনা জানি না, তবে তিনি আরো একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমেরিকার উপরে বাজি ধরে দীর্ঘমেয়াদে কোনো দেশ লুজার হয় না। এটা এমন একটা সময়ে বললেন যখন আমরা আফগানিস্তানের উদাহরণটা ভুলে যাইনি। আফগানিস্তানে কারজাই সরকারের মতো এই পাঁচাটা সরকাররা দীর্ঘমেয়াদী আমেরিকার উপরে বাজি ধরেছিল। তার পরিণতি আপনারা জানেন যে রাতের অন্ধকারে দিনে সদল বলে আমেরিকান সৈন্যদের পালিয়ে যেতে হয়েছিল। এবং আজকের এই পৃথিবীতে যখন আমেরিকাকে অবিশ্বাসের চোখে দেখছে অধিকাংশ দেশ, এই যে G7-এর যে মিটিং হলো ফ্রান্সে, সেখানে কিন্তু একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ওই কথাটি বলেছিল যে বিশ্বের অধিকাংশ দেশই আর আমেরিকাকে বিশ্বাসের সাথে গ্রহণ করছে না। সেই ব্যাপারে নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করেনি, সেটাও জানিয়ে দিয়েছিলেন। তো সেই অবস্থায় কি এমন বাজি আমেরিকার উপরে বাংলাদেশ ধরতে যাচ্ছে বা অলরেডি ধরেছে ইউনূস, তারেক, খলিলরা, যাতে বাংলাদেশ হারবে না এই প্রসঙ্গ উঠছে? আমি খুব সরল একটা প্রশ্ন করি, মাঝে মধ্যে নিজের কাছেই জিজ্ঞেস করি, এই যে আমেরিকার এত দালালি করছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ কি পেল? অতিরিক্ত দামে এলপিজি কেনা, অতিরিক্ত দামে গম কেনা। আজ পর্যন্ত আমেরিকার কোন কোন বিনিয়োগ বাংলাদেশে এসেছে গত প্রায় 2 বছরে? তো এখন কেন নরেন্দ্র মোদীর কথাটা বললাম? এই আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া পল কাপুর ভারত সফর করছেন। সেই সফরের খবর কিন্তু আমি বাংলাদেশের মিডিয়ায় খুব একটা দেখিনি, এবং পল কাপুর ভারতে এসে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আলাদা আলাদাভাবে একান্ত বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মিটিংয়ের পরপরই এই পল কাপুরের বাংলাদেশে আসা, কিংবা তাদের সার্জিও গারের সাথে অমিত শাহের 3.5 ঘন্টার বৈঠক, এই সব কিছু কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। এবং আমেরিকা যেহেতু তাদের আর দেশগুলো বিশ্বাস করছে না, সুতরাং সেই বিশ্বাসের জায়গাটা, সেই ভেঙে যাওয়া জায়গাটা মেরামত করবার জন্যই কিন্তু দেখেন সাথে সাথে তারা ভারতে ছুটে এসেছে, এবং ভারতের সাথে তারা এই গত বছরে নির্বাচিত হবার পর থেকে তাদের সাথে যে সম্পর্কের চড়াই উতরাই, সেটাকে তারা এখন ফিক্স করার চেষ্টা করছে, এবং এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্ট্যাবিলিটি বলেন, সাউথ এশিয়ার পলিটিক্স বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, এই সবগুলো কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হচ্ছে। সুতরাং এই জায়গাটার থেকেই আবার এই যে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে একের পর এক মিটিং করলেন, এটারই বা কারণ কি? সম্প্রতি ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস অপারেট করছে, এবং বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের 6 মাস আগে থেকেই
হামাস অপারেট করছে, এবং জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে যে স্নাইপার রাইফেল চালিয়েছিল যারা, তাদের একটা অংশ কিন্তু এই হামাস জঙ্গি গোষ্ঠীরা। তো এই বিষয়টা আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যে কিন্তু বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তো যখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে আলোচনা করছে, তখন বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান, এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠী, এই ধর্মীয় মৌলবাদের উত্থান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। অন্তত দুটো দেশ ডক্টর খলিলকে আলোচনায় জানিয়েছে যে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেটা যেন ইনক্লুসিভ এবং কম্পিটিটিভ হয়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক, সবাইকে নিয়ে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। যদি সেটা না হয়, তাহলে এই ডেভেলপমেন্ট পার্টনার দেশগুলো বাংলাদেশে যে তাদের দীর্ঘমেয়াদী সাহায্য করে আসছে সেই ব্যাপারে তারা পুনর্বিবেচনা করবে। অর্থাৎ একদিকে বাংলাদেশের এই জঙ্গিবাদ মৌলবাদ নিয়ন্ত্রণের জন্য, অন্যদিকে বাংলাদেশে রাজনীতিটা যাতে ইনক্লুসিভ হয়। সরাসরি বলতে গেলে বলা যায় যে রাজনীতিতে আওয়ামী লীগের উপরে যে কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেটি প্রত্যাহারের জন্য এখন আন্তর্জাতিক চাপ বাড়ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।